দরিদ্র থেকে সম্রাট হওয়ার অজানা যাত্রা। ভারতবর্ষের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের গল্প শুধু রাজ্য জয়ের নয়, এটা আত্মমর্যাদা, প্রতিশোধ, কৌশল আর স্বপ্নের গল্প। সেই নামগুলোর মধ্যে অন্যতম হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এ গল্প শুরু হয় কোনো রাজপ্রাসাদে নয়, এ গল্প শুরু হয় এক দরিদ্র কুটিরে। নমস্কার, আমি কমলেশ মণ্ডল, আপনারা দেখছেন KM ফ্যাক্ট চ্যানেল। আজকের গল্প করতে চলেছি আমাদের প্রথম সম্রাট চন্দ্রগুপ্তকে নিয়ে। খ্রিস্টপূর্ব প্রায় ৩৪০ অব্দে উত্তর পশ্চিম ভারতের এক সাধারণ পরিবারে জন্ম নেন চন্দ্রগুপ্ত। তার জন্ম নিয়ে নানা মত রয়েছে। কেউ বলেন তিনি ক্ষত্রিয় বংশীয়, কেউ বলেন সাধারণ পরিবারে জন্মেছিলেন। তবে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন তিনি মৌর্য বংশের হলেও জন্মের সময় তাদের কোনো রাজকীয় ক্ষমতা ছিল না। তার মা মুরা। পিতার পরিচয় নিয়ে ইতিহাসে ধোঁয়াশা। অনেকের মতে তার পিতা কোনো ক্ষুদ্র প্রধান ছিলেন, যিনি রাজনৈতিক ষড়যন্ত্রে নিহত হন। শৈশব থেকেই চন্দ্রগুপ্তের চোখে ছিল এক অদ্ভুত আগুন। খেলার ছলে রাজা প্রজা সাজাতেন, বিচার করতেন, সৈন্য সাজাতেন। গ্রামের বয়স্করা বলতেন, এই ছেলের মধ্যে রাজসিক কিছু আছে। তখন মগধের সিংহাসনে বসে আছেন ধননন্দ, নন্দবংশের শেষ রাজা। নন্দরা ছিলেন শক্তিশালী ও ধনী। তাদের কোষাগার ভরা ছিল স্বর্ণে, সেনাবাহিনী ছিল বিশাল, কিন্তু রাজ্যের প্রজারা ছিল অসন্তুষ্ট। করের বোঝা ছিল ভারী, শাসন ছিল কঠোর। একদিন কিশোর চন্দ্রগুপ্ত কোনোভাবে পাটলিপুত্রের, অর্থাৎ বর্তমান পাটনার, রাজপ্রাসাদের কাছে পৌঁছান। সেখানে রাজদরবারে কোনো খেলায় বা অভিনয়ে অংশ নিতে গিয়ে ধননন্দের চোখে পড়ে যান। রাজা তার সাহস ও বুদ্ধি দেখে প্রথমে বিস্মিত হলেও পরে অপমান করে তাড়িয়ে দেন। এই অপমানই হয়ে ওঠে আগুনের স্ফুলিঙ্গ। এই সময় ইতিহাসে প্রবেশ করেন এক অসাধারণ মেধাবী ব্যক্তি, চাণক্য, যিনি কৌটিল্য নামেও পরিচিত। চাণক্য ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্রাহ্মণ পণ্ডিত। তিনি একসময় তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ধননন্দের দরবারে গিয়ে অপমানিত হয়ে তিনি শপথ নিয়েছিলেন, নন্দ বংশকে আমি ধ্বংস করব। একদিন গ্রামের মেলায় তিনি কিশোর চন্দ্রগুপ্তকে দেখলেন। ছেলেটি খেলাচ্ছলে সৈন্যদের সাজিয়ে যুদ্ধের কৌশল শেখাচ্ছে। চাণক্য বুঝলেন, এই ছেলেই আমার অস্ত্র। তিনি চন্দ্রগুপ্তকে নিজের শিষ্য হিসাবে গ্রহণ করলেন। চাণক্য তাকে নিয়ে গেলেন তক্ষশিলা। সেখানে চন্দ্রগুপ্ত শিখলেন রাষ্ট্রনীতি, গুপ্তচর বৃত্তি, সামরিক কৌশল, অর্থনীতি, কূটনীতি, মনস্তত্ত্ব। চাণক্য তাকে শুধু যুদ্ধ নয়, ধৈর্যও শিখিয়েছিলেন। তিনি বলতেন, রাজা হতে চাইলে প্রথমে নিজেকে জয় করতে হবে। তক্ষশিলার পাঠশালায় চন্দ্রগুপ্তের প্রতিভা দ্রুত প্রকাশ পেল। তিনি শুধু তলোয়ারে নয়, বুদ্ধিতেও ছিলেন তীক্ষ্ণ। এই সময় ভারতবর্ষে প্রবেশ করেন আলেকজান্ডার। এই ম্যাসিডোনিয়ার যুব সম্রাট উত্তর পশ্চিম ভারত পর্যন্ত জয় করে ফেলেন। তার সেনারা পাঞ্জাব পর্যন্ত পৌঁছে যায়। চন্দ্রগুপ্ত তখন যুবক। কিছু ইতিহাসবিদ বলেন তিনি হয়তো আলেকজান্ডারের সেনাবাহিনী দেখেছিলেন, হয়তো তার যুদ্ধকৌশল পর্যবেক্ষণ করেছিলেন। আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাম্রাজ্য ভেঙে যায়। উত্তর পশ্চিম ভারতে গ্রিক শাসকরা ক্ষমতা ধরে রাখলেও শাসন ছিল দুর্বল। চাণক্য এই সুযোগ দেখলেন। চাণক্য ও চন্দ্রগুপ্ত প্রথমে ছোট ছোট অঞ্চল দখল করতে শুরু করেন। তারা সরাসরি নন্দদের বিরুদ্ধে আক্রমণ করেননি। প্রথমে উত্তর পশ্চিম ভারতের ছোট রাজ্যগুলোকে নিজেদের দলে আনলেন। গ্রিক শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দিলেন। একসময় তারা একটি ছোট বাহিনী গঠন করলেন। সৈন্যরা ছিল গ্রাম্য যুবক, অসন্তুষ্ট প্রজা, ভাড়াটে যোদ্ধা, উপজাতি সম্প্রদায়। প্রথম আক্রমণে তারা ব্যর্থ হয়। নন্দদের বিশাল সেনাবাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়। চন্দ্রগুপ্ত হতাশ হয়ে পড়েছিলেন। তখন চাণক্য তাকে এক গল্প শোনান। এক গরিব মা তার ছেলেকে গরম রুটি খেতে দেখে বলছে, মাঝখান থেকে খাস না, কিনারা থেকে শুরু কর। চাণক্য বললেন, আমরাও মাঝখানে আঘাত করেছি, আগে কিনারা দখল করতে হবে। তারা সীমান্ত অঞ্চলগুলো দখল করতে শুরু করল। এক এক করে ছোট রাজ্য তাদের অধীনে এলো। গুপ্তচর বৃত্তি ছিল তাদের প্রধান অস্ত্র। চাণক্য তৈরি করলেন এক বিশাল গুপ্তচর নেটওয়ার্ক। নন্দদের ভিতরে ভিতরে অসন্তোষ ছড়িয়ে পড়ল। সেনাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হল। চন্দ্রগুপ্ত ধীরে ধীরে হয়ে উঠলেন এক সংগঠক নেতা। তার ব্যক্তিত্ব ছিল আকর্ষণীয়। সৈন্যরা তাকে ভালোবাসত। মগধ তখনও শক্তিশালী। ধননন্দ তার কোষাগার ও সেনাবাহিনীর ওপর নির্ভর করছিলেন। কিন্তু তিনি বুঝতে পারেননি শত্রু বাইরে নয়,
ভিতরেই জন্ম নিচ্ছে। চন্দ্রগুপ্ত এখন আর দরিদ্র কিশোর নন, তিনি এখন এক সুসংগঠিত বিদ্রোহের নেতা। চাণক্য বললেন, সময় এসেছে। চন্দ্রগুপ্ত তার বাহিনী নিয়ে অগ্রসর হলেন পাটলিপুত্রের দিকে। রাস্তার পর রাস্তা, জনপদের পর জনপদ তার অধীনে এলো। প্রজারা নন্দদের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল, তারা স্বেচ্ছায় চন্দ্রগুপ্তকে সমর্থন করল। চূড়ান্ত যুদ্ধের আগে চাণক্য আরও একবার বললেন, এই যুদ্ধ শুধু সিংহাসনের নয়, ন্যায় প্রতিষ্ঠার। পাটলিপুত্রের প্রাচীরের সামনে দাঁড়িয়ে চন্দ্রগুপ্ত আকাশের দিকে তাকালেন। তিনি মনে করলেন তার মায়ের কথা, শৈশবের অপমান, দরবারের সেই দিন। চাণক্য তার পাশে দাঁড়িয়ে বললেন, আগামীকাল সূর্য উঠবে নতুন যুগের জন্য। এখানেই শেষ নয়, এ তো শুধু সূচনা। এখন সময় এসেছে সেই ঝড়ের যা বদলে দেবে ভারতবর্ষের ইতিহাস। এই অধ্যায়ের কেন্দ্রে রয়েছেন দুই মানুষ, একজন কৌশলের মস্তিষ্ক আর একজন তলোয়ারের আগুন, চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার গুরু চাণক্য। মগধের রাজধানী পাটলিপুত্র গঙ্গা ও সোন নদীর তীরে গড়ে ওঠা এক দুর্ভেদ্য নগরী। বিশাল প্রাচীর, লৌহদ্বার, অগণিত সৈন্য আর বিপুল ধনসম্পদ। সিংহাসনে বসে আছেন ধননন্দ, অহংকারী, ধনসম্পদে গর্বিত, কিন্তু প্রজাদের কাছে অপ্রিয়। চন্দ্রগুপ্ত ইতিমধ্যেই সীমান্ত অঞ্চল দখল করেছেন। উত্তর পশ্চিমে গ্রিক শাসকদের দুর্বলতা কাজে লাগিয়ে তিনি নিজের শক্ত ঘাঁটি তৈরি করেছেন। এখন লক্ষ্য একটাই, মগধ। চাণক্য সরাসরি আক্রমণ না করে প্রথমে আশেপাশের দুর্গ ও জনপদ দখল করলেন। মগধের সরবরাহ ব্যবস্থা দুর্বল হতে শুরু করল। একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হল গঙ্গার তীরে। নন্দদের বাহিনী সংখ্যায় বেশি হলেও মনোবলে পিছিয়েছিল। চন্দ্রগুপ্ত নিজে অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব দিলেন। তার তলোয়ার ঝলসে উঠল সূর্যের আলোয়। সৈন্যরা উল্লাসে চিৎকার করল, মৌর্য, মৌর্য! এই যুদ্ধে নন্দবাহিনী পিছু হটে। অবশেষে শুরু হল পাটলিপুত্র অবরোধ। নগরীর চারদিকে মৌর্য বাহিনী ঘিরে ফেলল। নদীপথও অবরুদ্ধ করা হল। চাণক্য খাদ্য সরবরাহ বন্ধ করে দিলেন। ভিতরে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিল। ধননন্দ ক্রুদ্ধ হয়ে সেনাদের বললেন, একজন সাধারণ যুবক আমাকে চ্যালেঞ্জ করবে? কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। নন্দদের অভ্যন্তরে বিশ্বাসঘাতকতা শুরু হয়ে গেছে। এক ঝোড়ো রাতে মৌর্য বাহিনীর নগরীর এক দুর্বল প্রাচীর ভেঙে ঢুকে পড়ে। রাস্তায় রাস্তায় যুদ্ধ, আগুন জ্বলছে, ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। চন্দ্রগুপ্ত সরাসরি রাজপ্রাসাদের দিকে অগ্রসর হন। প্রাসাদের সিংহাসন কক্ষে মুখোমুখি দাঁড়ালেন দুই প্রতিদ্বন্দ্বী, চন্দ্রগুপ্ত ও ধননন্দ। ধননন্দ বললেন, তুমি কে যে মগধ দখল করবে? চন্দ্রগুপ্ত শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি সেই অপমানিত কিশোর যাকে তুমি একদিন তাড়িয়ে দিয়েছিলে। সংঘর্ষ সংক্ষিপ্ত কিন্তু ভয়ঙ্কর। ইতিহাস বলে ধননন্দ নিহত হন অথবা নির্বাসিত হন, মতভেদ আছে, কিন্তু ফল একটাই, নন্দবংশের পতন। খ্রিস্টপূর্ব প্রায় ৩২২ অব্দে চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন। শুরু হয় মৌর্য সাম্রাজ্যের নতুন যুগ। রাজ্যাভিষেকের দিনে চাণক্য তার পাশে দাঁড়িয়েছিলেন। চন্দ্রগুপ্ত বললেন, এই সিংহাসন শুধু আমার নয়, এ প্রজাদের। চাণক্য তাকে উপহার দিলেন তার গ্রন্থ, অর্থশাস্ত্র, যেখানে রাষ্ট্র পরিচালনার নীতি লিপিবদ্ধ। চন্দ্রগুপ্ত শুধু যোদ্ধা নন, তিনি দক্ষ প্রশাসকও ছিলেন। তিনি কেন্দ্রীয় প্রশাসন গড়ে তোলেন, প্রদেশে গভর্নর নিয়োগ করেন, কর ব্যবস্থা সংস্কার করেন, বিশাল স্থায়ী সেনাবাহিনী গঠন করেন, গুপ্তচর বিভাগ শক্তিশালী রাখেন। পাটলিপুত্র হয়ে ওঠে পৃথিবীর অন্যতম বৃহৎ নগরী। আলেকজান্ডারের মৃত্যুর পর তার সেনাপতি সেলিউকাস নিকেটর উত্তর পশ্চিম ভারতে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে চান। খ্রিস্টপূর্ব ৩০৫ অব্দে শুরু হয় সংঘর্ষ। চন্দ্রগুপ্তের বাহিনী বিশাল, হাতি, অশ্বারোহী, পদাতিক। যুদ্ধের ফলাফল, সেলিউকাস পরাজিত হন এবং চুক্তি করেন। চুক্তির মাধ্যমে আফগানিস্তান ও উত্তর পশ্চিমের অঞ্চল মৌর্য সাম্রাজ্যে যুক্ত হয়। সেলিউকাস তার কন্যাকে চন্দ্রগুপ্তের সঙ্গে বিবাহ দেন। ইতিহাসে বিতর্কিত। কূটনীতিক সম্পর্ক স্থাপিত হয়। গ্রিক দূত মেগাস্থিনিস পাটলিপুত্রে আসেন এবং মৌর্য সাম্রাজ্যের বর্ণনা লেখেন। চন্দ্রগুপ্তের শাসনে ভারতবর্ষ প্রথমবার এক বিশাল কেন্দ্রীয় সাম্রাজ্যের অধীনে একত্রিত হল। উত্তরে হিমালয়, পশ্চিমে আফগান সীমান্ত, পূর্বে বঙ্গ, দক্ষিণে দাক্ষিণাত্য পর্যন্ত বিস্তৃত হল তার প্রভাব। দরিদ্র কিশোর থেকে সম্রাট, এই যাত্রা শুধু প্রতিশোধের নয়, এক নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম।